মুঘল সাম্রাজ্যের সূচনা হয় 1926 সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন। 16 শতক থেকে 19 শতক পর্যন্ত এই বংশের সাম্রাজ্যকালে শিল্প, সংস্কৃতি, স্থাপত্য শিল্পের রুচি, সৌন্দর্য, আভিজাত্যের পরিচয় পাওয়া যায়। এমনকি খাদ্যেও রাজকীয়তার ছাপ ছিল সুস্পষ্ট। এই যুগে রান্নার ঝোলকে সুস্বাদু ও ঘন করার জন্য তাতে দুধের স্বর, দই মেশানো হতো। রান্নার পর সাজানোর জন্য ফুলের পাপড়ি ছড়ানো হতো, আর টাটকা রাখার জন্য সোনার এবং রূপার তবকে মোড়ানো হতো। লক্ষ্য করলে দেখা যাবে বর্তমান গার্সিনিং ও ফয়েলিংয়ের ধারণা তখন মুঘল রান্নাঘরে বর্তমান ছিল। সে যুগে প্রধান খানসামা প্রধান চিকিৎসকের সাথে আলোচনা করে রান্নার তালিকা ঠিক করত। এর কারণ রান্নার পদে পূর্ণ মাত্রায় যাতে খাদ্যগুণ বজায় থাকে। বিরিয়ানির চালের প্রতিটি দানা রূপক ফলক নিঃসৃত তেল মাখানো হতো হজম ও কামনা উদ্দীপনার জন্য। মুঘল আমলে রান্নায় দেওয়া হতো সুগন্ধি মশলা, বাদাম, শুষ্ক ফল, জাফরান ও গোলাপ জল। মুঘল রান্নায় উজবেকিস্তান, পারস্য, আফগানিস্তানের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এ তো গেল সামগ্রিক দিক। এবার একের পর এক সম্রাটের কালে খাবারের ইতিহাসটা একটু দেখে নেওয়া যাক। ভারতে আসার পর সম্রাট বাবর এই দেশের খাবার দেখে কষ্ট পান। বাবরনামায় তিনি লিখেছিলেন, এই দেশে কোনো আঙ্গুর নেই, ফল নেই, তরমুজ নেই, ভালো মাংস নেই, বরফ নেই, ঠান্ডা নেই। সমরখণ্ডে তার শৈশবের প্রতিটা মুহূর্ত মনে করে তিনি দুঃখ পেতেন। আসলে বাবর ফল পছন্দ করতেন। তার জীবনে একটি খাদ্য সংক্রান্ত দুঃখজনক ঘটনা ঘটেছিল। ইব্রাহিম লোদিকে পরাস্ত করলেও তার রাঁধুনিদের তিনি বরখাস্ত করেননি, কিন্তু এক রাঁধুনি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাঁর জন্য প্রস্তুত খরগোশের ঝোল, জাফরানযুক্ত মাংস, চাপাটি বা রুটির মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়। সেই খাবার খাওয়ার সাথে সাথে অসম্ভব বমি করতে থাকেন সম্রাট বাবর। বিষ তেমন ক্রিয়া করতে না পারায় সে যাত্রায় বেঁচে গেলেও মাত্র 47 বছর বয়সে মারা যান তিনি। এরপর থেকে মুঘলরা রাঁধুনি নিয়োগের ক্ষেত্রে বেশ সতর্ক হয়ে পড়েন। ঐতিহাসিকদের মতে বাবরের সময় থেকেই মাটির উনুনে রান্না হতো। মাটির হাঁড়ি ভর্তি ভাত, মশলা, মাংস মাটির নিচে গরম গর্তে রাখা হতো। খাবার পরিবেশনের আগে তা বের করে দেওয়া হতো। বাবর ভারতবর্ষের সমুদ্রের নোনা জলের মাছ খেতে খুব ভালোবাসতেন। সোম, বৃহস্পতিবার ও শুক্রবার তিনি মদ্যপান করতেন না। হুমায়ুন তার জীবনে শেরশাহ দ্বারা বিতাড়িত হয়ে অধিকাংশ সময় নির্বাসনে কাটান। কলিংগ্রামের মতে তার সময়ে ভাত ও মটরের উল্লেখ পাওয়া যায়, যা হয়তো খিচুড়ি হতে পারে। তার স্ত্রী হামিদা রান্নায় জাফরান ও শুষ্ক ফল মিশ্রণের পদ্ধতি শুরু করেন। সম্রাট হুমায়ুনের সময়ে মুর্গ মুসল্লম নবরত্ন কোরমার রান্না বিশেষ জনপ্রিয় হয়। হুমায়ুন নিজে খিচুড়ি খেতে ভালোবাসতেন। হুমায়ুন শরবতে বিলাসী ছিলেন। তিনি ফলের রসের নানান শরবত খেতেন বরফ দিয়ে। পাহাড় থেকে বরফ নিয়ে আসতেন কর্মচারীরা। ভারতে ফেরার সময় হুমায়ুন বহু পারসিক রাঁধুনি নিয়ে এসেছিলেন সাথে করে। এবার আসি সম্রাট আকবরের খাদ্য রসিকতায়। সম্রাট আকবর সপ্তাহে 3 দিন নিরামিষ আহার করতেন। আবুল ফজলের মতে কেবলমাত্র প্রাণী হত্যার জন্যই নয়, সম্রাট হয়তো পেটের কিছু সমস্যার কারণেও নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। সম্রাটের বাগানে সবজি চাষ করা হতো। সেই সবজি রান্নাঘরে যেত রান্নার জন্য। বাগানের গাছগুলিতে গোলাপ জল দেওয়া হতো যাতে রান্নার সময় সুগন্ধ ছড়ায়। মুরগি রান্নার আগে কয়েক মাস ধরে আফগানি মুরগিদের বিশেষভাবে প্রস্তুত করা হতো। প্রাসাদ সংলগ্ন প্রতিদিন মুরগিদের দানা খাওয়ানো হতো। দানাগুলোতে জাফরান ও গোলাপ জল মেশানো হতো। এমনকি মুরগিদের গোলাপ জল পান করানো হতো। রোজ কস্তুরী মৃগের নাভির তেল ও চন্দন তেল দিয়ে মুরগিগুলিকে মালিশ করা হতো গায়ের আঁশটে গন্ধ দূর করার জন্য এবং সুস্বাদু ও নরম সুগন্ধি মাংসের জন্য। কাশ্মীরি পাচকরা রান্নায় পেঁয়াজ ও রসুন যোগ করা ছাড়াও স্থানীয় মোরগচূড়া গাছের শুকিয়ে যাওয়া ফুল মেশাতো। ওই শুকনো ফুলের মিশ্রণের জন্য রান্না টকটকে লাল রং হতো। কাশ্মীরি পাচকদের মতে স্থানীয় ভাষায় রোগান শব্দের অর্থ টকটকে লাল। আকবরের আমলে কাবুলি নামের এক ধরনের বিরিয়ানি রান্নার চল শুরু হয়। ইরানি ভেড়ার সাথে বাংলার কালো ছোলা, শুকনো খুবানি, কাঠবাদাম ও তুলসী পাতার যোগ করা হতো সেই রান্নায়। আকবরের স্ত্রী যোধাবাই নিরামিষ রান্নায় পঞ্চরত্ন ডাল বা পঞ্চমেল ডালের প্রচলন করেন সেই সময়। এমনকি নানা রকম সবজির ব্যঞ্জনও তৈরি করা হতো। নিরামিষের মধ্যে জর্দা বিরিঞ্চি নামের একটি ব্যঞ্জনের উল্লেখ পাওয়া যায়। আইনি আকবরীতে উল্লেখিত আছে, এই পদটি 10 সের সুগন্ধি চাল, 5 সের মিছরি, 4 সের ঘি, 8 সের কিশমিশ, কাজু এবং পেস্তা দ্বারা তৈরি করা হতো।
আরও অনেক নতুন নতুন পদের কথা আকবরের সময়ে জানা যায়। মাংসের সমোসা বা সিঙ্গারা, হরিষা, হালিম, ইয়াখনি প্রভৃতি। মাংসের সাথে গমের ভাঙা কুচি, ঘি, দারচিনি দিয়ে তৈরি করা হতো হরিষা। ডাল, সবজি ও ভেড়ার মাংস সহযোগে তৈরি হতো হালিম। ভেড়ার রোস্টের সাথে ঝোল সহ পরিবেশিত হতো ইয়াখনি। এছাড়া পালং শাক, ঘি, আদা, মেথি, এলাচ ও লবঙ্গ দিয়েও একটি পদ তৈরি করা হতো। এছাড়াও বিরিয়ানি, হালুয়া, খিচুড়ি, কাবাব, দো পেঁয়াজা, কিমা পোলাও ও চাপাটি এই সময় বেশ প্রচলিত ছিল। সম্রাট আকবর তার সময়ে হিন্দু ও জৈন ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ করেছিলেন এবং ইসলাম ধর্মে হারাম বলে শূকরের মাংস তিনি স্পর্শ করতেন না। আবুল ফজলের বর্ণনা অনুযায়ী খাবার রান্নায় 3 ধরনের পদ্ধতির কথা জানা যায়। প্রথমত কুফিয়ানা অর্থাৎ মাংস বর্জিত রান্না, দ্বিতীয়ত মাংস ও চাল সহযোগে রান্না, তৃতীয়ত মশলাদি সহ রান্না। বয়স বাড়ার সাথে সাথে আকবর কম খেতেন। তার সময়ে মীর বাওয়াল রান্নার সকল বিষয় তদারকি করতেন। তিনি ছিলেন স্বাস্থ্য পরীক্ষক। রান্নার সময় তিনি সেখানেই দাঁড়িয়ে থাকতেন এবং তারপর সমস্ত রান্না শেষ হলে তিনি খাবার পরীক্ষা করে ঢাকনা আটকে সম্রাটের খাওয়ার জন্য পাঠাতেন। টেবিলে পৌঁছানোর পর তিনি ঢাকনা খুলে আবার পরীক্ষা করতেন। বাবরের বিষ মেশানোর ভয়ানক ঘটনার জন্যই হয়তো মুঘল সম্রাটরা এতটা সতর্ক হয়েছিলেন। সোনার পাত্রের নিচে মসলিন সাজিয়ে খাবার পরিবেশন করা হতো। আকবরের বহুল সংখ্যক পাচক থাকায় তারা 1 ঘন্টায় 100 জনের রান্না করতে পারত। দেশের নানান প্রান্ত থেকে দক্ষতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও খ্যাতির ভিত্তিতে পাচক নিযুক্ত করা হতো। সম্রাট আকবর আম খেতে ভীষণ ভালোবাসতেন। দারভাঙ্গার কাছে লক্ষ্মীবাগে তিনি প্রায় 1000 আম গাছ লাগিয়েছিলেন। আকবর গঙ্গার জল খেতেন। তার মতে গঙ্গার জল হলো ওয়াটার অফ ইমোরালিটি। উটের পিঠে করে আকবরের জন্য গঙ্গার জল আসতো। এমনকি পাঞ্জাবে থাকাকালীন সময়ে প্রায় 200 মাইল দূর থেকে সম্রাটের জন্য জল আসতো। সম্রাট জাহাঙ্গীর ছিলেন সুরাসক্ত। তিনি তার বাগানে একটি দামি আসনে বসতেন এবং তার 2 পুত্র খসরু ও পারভেজ তাকে খাবার ও পানীয় পরিবেশন করতেন। হাকিম বা চিকিৎসক তাকে সুরা পান করা বন্ধ করতে বললেও তিনি তা করতে পারেননি, যার ফলে তার অসুস্থতা বৃদ্ধি পেতে শুরু করে। গুজরাট ভ্রমণকালে তিনি সেখানকার খিচুড়ি খেয়ে খিচুড়ির প্রতি আসক্ত হয়ে পড়েন। এমনকি মদ্যপান ত্যাগ করার প্রচেষ্টায় খিচুড়ি তাকে বাঁচিয়ে রেখেছিল বলে জানা যায়। জাহাঙ্গীরের 20তম স্ত্রী মেহেরুন্নিসা বা নূরজাহান ইউরোপের ফ্রান্স, ব্রিটেন এবং নেদারল্যান্ডসের বণিকদের থেকে নানান উপহার পেতেন। সেই উপহারগুলিকে খাদ্যে যোগ করে নানান রকমের খাবার তৈরি করতেন। সম্রাট শাহজাহানের সময়ে রান্নায় হলুদ, জিরে, ধনে প্রভৃতি ঔষধি রূপে পাচকদের যোগ করতে বলা হতো। এছাড়াও লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হতো রান্নায় রঙের জন্য। দস্তরখানা বা টেবিল ক্লথে খাবার পরিবেশিত হতো। খাবার পরিবেশনের সময় ত্রিভুজাকারে 3 জন খেতে বসতো। সকলের জন্য অন্ততপক্ষে 50টি ব্যঞ্জন পরিবেশিত হলেও প্রধান অতিথির ক্ষেত্রে 10টি পদ বেশি পরিবেশন করা হতো। সম্রাট শাহজাহান যমুনার জল পান করতেন। তিনি আমেরও ভক্ত ছিলেন। বাগানের সবজি, ফল, লেবু, বেদানা, তাল, তরমুজ প্রভৃতি চাষ করা হতো। শাহজাহানের রাজত্বকালে 17 শতকে দিল্লিতে রাজধানী প্রতিষ্ঠার পর এক অজানা অযাচিত ছোঁয়াচে জ্বরে শহর ছেয়ে গিয়েছিল। সেই সময় শরীর গরম ও সুস্থ রাখার জন্য শাহী খানসামা ও শাহী হাকিম মিলে একটি মশলাদার ঝোল রান্না করতেন। তৃতীয় আকবর শাহের সময় থেকে খাদ্য তালিকায় কিছুটা দারিদ্রতার প্রভাব লক্ষ্য করা যায়। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর শিকার করতে ভালোবাসতেন এবং হরিণের মাংস খেতে ভালোবাসতেন। এছাড়াও অন্যান্য খাবারের মধ্যে মুগ ডাল ছিল তার খুব প্রিয়। মুঘল সম্রাটদের মধ্যে যারা সুরারসিক ছিলেন তাদের মাছ বা মাংস পর্তুগাল ও স্পেন থেকে আসা মদে ধোয়া হতো। বিভিন্ন প্রকার মাংসের সাথে পাখির মাংসও সম্রাটদের প্রিয় হওয়ায় হাঁস, পায়রা এবং নানান পরিযায়ী পাখি, এমনকি চড়াই পাখির মাংস মিশ্রিত চিড়ি পোলাও খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। শিরমল চাপাটি বা জাফরানের গন্ধযুক্ত চাপাটি এবং নান সহযোগে তারা মাংসের নানান পদ খেতেন। মুঘলদের রান্নায় স্বাদ, রাজকীয়তার এই মেলবন্ধন যুগের পর যুগ ধরে মানুষের রসনাকে তৃপ্তি দিয়ে আসছে। আজও আমরা এই লোভনীয় খাবারের রস আস্বাদন করে থাকি। বন্ধুরা, জুলফিকার ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।